প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই যার যার বাড়িতে, বাসায়, নিজ নিজ পরিবারের সাথে অনেক ভালো আছো, আনন্দে আছো। বর্তমান বিশ্বে যে মহামারী ভাইরাসটি দেখা দিয়েছে, যার নাম নোভেল করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19, এই ভাইরাসের প্রভাবে পৃথিবীতে অনেক লোক মৃত্যুবরণ করেছে। আজও এর প্রভাবে অসুস্থ হয়ে হাসপাতালে কষ্ট পাচ্ছে। যাই হোক, তোমরা এই ব্যাপারে সাবধান থাকবে, বাসায় থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, অযথা বাহিরে ঘোরাঘুরি করবে না। আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সাভার সেনানিবাস। আজকে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। পাশাপাশি অবশ্যই তোমাদের সামনে বই, খাতা, কলম, পেন্সিল, স্কেল এবং ক্যালকুলেটর সাথে রাখবে। ঠিক? তো আমরা এই সম্পর্কে দেখো, আজকে হিসাব বিজ্ঞানের যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দ্বাদশ অধ্যায়, পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব। এই সম্পর্কে আমি একটু বলে নেই। পারিবারিক ও আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের হিসাব এটি হচ্ছে মূলত আসলে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাব নয়। এটি হচ্ছে একটি পরিবারের হিসাব, অর্থাৎ একটি পরিবার কত টাকা আয় করে, কত টাকা ব্যয় করে, কোন কোন খাতে কী পরিমাণ ব্যয় করে, এই সমস্ত বিষয় নিয়েই আসলে এই অধ্যায়। তো এই অধ্যায়টা যদি তুমি ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং দেখো এবং বাসায় এর অঙ্কগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার পড়াশোনায় তো লাভ হবেই, পাশাপাশি তোমার পরিবারের একটি হিসাব তুমি তৈরি করতে পারবে। ঠিক আছে? তো আসি। হ্যাঁ, এই পারিবারিক হিসাবের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমি সংক্ষেপে একটু না বললেই নয়। পারিবারিক হিসাবের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে যেমন অমুনাফাভোগী প্রতিষ্ঠান বা সংগঠনের, অর্থাৎ এটি কোনো মুনাফাভোগী সংগঠন নয়। একটি ব্যবসায়ের মূল উদ্দেশ্য যেমন মুনাফা অর্জন, একটি পরিবারের কিন্তু তা নয়। একটি পরিবার আয় বুঝে ব্যয় করবে, পাশাপাশি সঞ্চয় করবে। ঠিক আছে? স্বতন্ত্র একক নির্ধারণ, অর্থাৎ এই পরিবারগুলো হচ্ছে প্রত্যেকটি আলাদা, এক একটি পরিবার এক একটি পরিবারের থেকে আলাদা। বুঝতে পারছো? এই জন্য স্বতন্ত্র বলছে। দায়বদ্ধতা, এটা যেহেতু পারিবারিক হিসাব একটা পরিবারের মধ্যে সীমাবদ্ধ, এর হিসাব বাহিরের কারো কাছে পেশ করার দরকার পড়ে না, তাই এর দায়বদ্ধতা কম। নগদ লেনদেন, পরিবারের ম্যাক্সিমাম লেনদেনগুলোই কেমন হয়? নগদ হয়, তাই না? যার কারণে এই অধ্যায়ের অঙ্কগুলো করা অনেক সহজ, হিসাব রাখাটা অনেক সহজ। 5 নম্বর হচ্ছে নির্ধারিত খাত, অর্থাৎ প্রত্যেকটা পরিবারের নির্ধারিত খাত থাকে, তাই না? হ্যাঁ, যেমন শিক্ষা খাত থাকতে পারে, খাদ্য খাত থাকতে পারে। হ্যাঁ, যদি ভাড়া বাসায় থাকো তাহলে বাড়ি ভাড়া থাকতে পারে, চিকিৎসা খরচ থাকতে পারে, তাই না? এই যে একটা বেশ কিছু খাত থাকতে পারে, এই জন্য বলছে নির্ধারিত কিছু খাত। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এই পারিবারিক হিসাব প্রস্তুতকরণের বেশ কিছু প্রয়োজনীয়তা রয়েছে। এক হচ্ছে সুষ্ঠু পরিকল্পনা, অর্থাৎ তুমি যদি যে কোনো কাজের জন্যই তুমি যদি সুষ্ঠু সুন্দর পরিকল্পনা করতে পারো, সেই কাজটা কিন্তু সফল তুমি হবেই সেই কাজে। ঠিক আছে? এই জন্যে পারিবারিক হিসাবটাও একটা পরিকল্পনা, অর্থাৎ হিসাব নিকাশের মাধ্যমে তুমি যদি তোমার পরিবারটাকে ঠিকমতো চালাতে পারো, ঠিক আছে, তাহলে দেখবে তো তোমার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। হ্যাঁ, অর্থাৎ হিসাব নিকাশ যদি সুষ্ঠু থাকে, ঠিক আছে, তাহলে দেখবে তো তোমার পরিবারটাও সুন্দরভাবে চলবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো সুষ্ঠু পরিকল্পনা এটার একটা প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে পারিবারিক সচ্ছলতা, অর্থাৎ হিসাবের তুমি যদি নির্দিষ্ট আয় বুঝে ব্যয় করো, হ্যাঁ, আয় বুঝে যদি ব্যয় করো তাহলে তোমার পারিবারিক সচ্ছলতা বজায় থাকবে। ঠিক আছে? হ্যাঁ, তারপর মূল্যবোধ সৃষ্টিটা হচ্ছে
যদি তোমার যে কোনো খরচের ক্ষেত্রে, যে কোনো আয়ের ক্ষেত্রে তোমার যদি জবাবদিহিতা থাকে, তাহলে কিন্তু তোমার মধ্যে একটি ভালো একটি গুণ তৈরি হবে, তাই না? অর্থাৎ এই হিসাবের মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয়। এই হিসাবের মাধ্যমে পারিবারিক বাজেট, অর্থাৎ গত বছর কী পরিমাণ তোমার শিক্ষা খাতে ব্যয় হয়েছে, চিকিৎসা খাতে ব্যয় হয়েছে, হ্যাঁ, খাদ্য খাতে ব্যয় হয়েছে, সেইটার উপর ডিপেন্ড করে কি করা যায়, বর্তমান বাজেট তৈরি করা যায়। সঞ্চয় এবং ভোগ প্রবণতা, অর্থাৎ হিসাবের মাধ্যমে যদি তুমি খরচ করো বা সঞ্চয় করো, তোমার সঞ্চয় এবং ভোগ প্রবণতা বাড়ে। পারিবারিক শৃঙ্খলা, অর্থাৎ এর মাধ্যমে পারিবারিক শৃঙ্খলা বজায় থাকে। এইগুলো হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা করলাম। হ্যাঁ, অর্থাৎ পারিবারিক হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছে যেমন সুষ্ঠু পরিকল্পনা, তারপরে পারিবারিক সচ্ছলতা, মূল্যবোধ সৃষ্টি, পারিবারিক বাজেট, সঞ্চয় এবং ভোগ প্রবণতা, পারিবারিক শৃঙ্খলা। এগুলো হচ্ছে কি জাস্ট তোমাদের হালকা একটু বোঝানোর জন্য বলা হলো। তো আমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলা করব, সেই অঙ্কগুলাকে দেখো এখানে পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণ বইটির সামনে নাও, 202 পৃষ্ঠা বের করো। পারিবারিক আর্থিক বিবরণী প্রস্তুতকরণের ধাপসমূহ মূলত তিনটি। কয়টি? তিনটি। পারিবারিক আর্থিক বিবরণীর ধাপসমূহ মূলত তিনটি। এক হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব, 2 আয় ব্যয় বিবরণী, 3 আর্থিক অবস্থার বিবরণী। অর্থাৎ এটা হচ্ছে প্রধান তিনটা ধাপ। হ্যাঁ, যেহেতু তোমাদের সৃজনশীল, তাই না, এইখানে তোমার অন্যান্য প্রশ্ন আসতে পারে। এইগুলোর ভিতর থেকেই কিছু কিছু ছোটোখাটো প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছো? জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা এগুলো সম্পর্কে একটু না বললেই নয়। এক হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রাপ্তি প্রদান হিসাবটা হচ্ছে এমন একটি হিসাব, যে হিসাবটা মূলত তোমরা যে নগদান বই করেছিলে ঠিক সেরকম, কিন্তু এটা কিন্তু আসলে নগদান বই নয়। হ্যাঁ, তো এখানে এরকম একটা ছক আট করতে হবে, এরকম একটি ছক করতে হবে। একদিকে প্রাপ্তি হবে, আরেকদিকে প্রদান। অর্থাৎ তোমার পরিবারে যত ধরনের, দেখো ছকটা দেখো, অর্থাৎ তোমার পরিবারে যত ধরনের প্রাপ্তি এবং প্রদান আছে সব এই অধ্যায়ে আসবে। প্রাপ্তির দিকে প্রাপ্তিগুলো লিখবা, প্রদানের দিকে প্রদানগুলো লিখবা, ঠিক আছে? তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে মূলধন, মুনাফা সব ধরনের, হ্যাঁ, সব ধরনের প্রাপ্তি, সব ধরনের প্রদান এখানে আসবে। মূলধন জাতীয় আসবে, মুনাফা জাতীয় আসবে, ঠিক আছে? খেয়াল রাখবা। এটা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাবের ছক। তারপরে আমরা অঙ্ক করার সময় আরও তোমরা ক্লিয়ার হবা, ঠিক আছে? তো তারপরে দেখো 2 নম্বর হচ্ছে আয় ব্যয় বিবরণী। আয় ব্যয় বিবরণী ছকটা হচ্ছে এরকম একটা ছক কাটতে হবে। দেখো এরকম একটি ছক কাটতে হবে, ঠিক আছে? প্রথমে আয় সমূহগুলো লিখে যোগ করে বসাবা, ব্যয় সমূহগুলো লিখে যোগ করে বসাবা। এই আয়ের থেকে ব্যয়টা বাদ দিলে যে অ্যান্সারটা হবে সেটা তো আয় উদ্ভিদ। তবে হ্যাঁ, এক্ষেত্রে ঘাটতি হতে পারে। যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে ঘাটতি হবে, তখন এটা ঘাটতি হবে, বুঝতে পারছো? অর্থাৎ আয় যদি বড় হয় তাহলে আয় উদ্বৃত্ত হবে, আর ব্যয় যদি বড় হয় তাহলে ঘাটতি হবে। এভাবে আমরা আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে পারি। হ্যাঁ, আয়ের জন্য আমার মালিকানা তহবিল বাড়বে আয় উদ্বৃত্তের জন্য, আর ঘাটতির জন্য মালিকানা তহবিল হ্রাস পাবে। জিনিসটা মনে রাখবা। তবে হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবা, এইখানে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আসবে। এখানে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আসবে, ঠিক আছে? এরপরে আসি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদ এবং দায়ের একটি হিসাব করব। অর্থাৎ তোমার পরিবারে যে সমস্ত সম্পদগুলো আছে, যে সমস্ত দায়গুলো আছে, সেইগুলো আমরা এখানে অন্তর্ভুক্ত করব, ঠিক আছে? এবং দায় পাশে আরেকটা এন্ট্রি নিতে হবে, সেটা হচ্ছে পারিবারিক তহবিল। দেখো এইখানে কিন্তু এই 3টি ধাপের মধ্যে কিন্তু পারিবারিক তহবিলের কথা নাই। তারপরেও তোমাকে আর্থিক অবস্থা করার জন্য এক্সট্রা পারিবারিক তহবিল করতে হবে, ঠিক আছে? কোশ্চেনে যদি পারিবারিক তহবিল চায় তাহলে তো ভালো করবা, আর না চাইলেও তোমাকে আর্থিক অবস্থা প্রস্তুতকরণের জন্য পারিবারিক তহবিল করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা
এই যে এরকম একটা ছক কাটবো, দেখো এই যে আর্থিক অবস্থার একটা ছক, হ্যাঁ এরকম ছক কাটবো, সম্পদগুলো লিখে যোগ করব, দায়গুলা লিখে যোগ করব, পাশাপাশি পারিবারিক তহবিলটাও নিব। যেহেতু আমার অ্যান্সার আগের অঙ্কে অ্যান্সার হয়েছিল আয় উদ্বৃত্ত, এই জন্য আমরা কি করছি, পারিবারিক তহবিলের সাথে যোগ করেছি। আর যদি ঘাটতি হইতো তাহলে আমরা পারিবারিক তহবিল থেকে এটা আমরা বিয়োগ করতাম। এইভাবে আমরা পারিবারিক তহবিলের অঙ্ক করতে পারি, বুঝতে পারছো? তো এরপরেও তোমাদেরকে আমি কিছু জিনিস বুঝাই দেই সংক্ষেপে। দেখো, একটি পারিবারিক তহবিলে হ্যাঁ কি কি বিষয় থাকতে পারে। একটি পারিবারিক তহবিল থাকতে পারে সম্পদ, 2 নম্বরে দায়, 3 নম্বরে আয়, 4 নম্বরে ব্যয়। এগুলো আবার থাকতে পারে কি, মূলধন জাতীয়, ঠিক আছে, আবার মুনাফা জাতীয়। মূলধন জাতীয় হতে পারে, মুনাফা জাতীয় হতে পারে, মনে রাখবা। হ্যাঁ, এই মুনাফা জাতীয়গুলো নিয়ে আমরা আয় ব্যয় তৈরি করব, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবা, পারিবারিক তহবিলে তোমার প্রারম্ভিক 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 সম্পদ ও দায় থাকতে পারে। প্রারম্ভিক সম্পদ ও দায় থাকতে পারে একটা অঙ্কে, ঠিক আছে। তো এই প্রারম্ভিক সম্পদ ও দায় থেকে হ্যাঁ শুধুমাত্র যখন আমরা পারিবারিক তহবিলটা করব, ঠিক আছে, যখন প্রাপ্তি প্রদান হিসাবটা করব, হ্যাঁ সম্পদ ও দায় থেকে যখন আমরা কি করব, প্রাপ্তি প্রদান হিসাবটা করব, এই প্রারম্ভিক থেকে একটা জিনিস কিন্তু প্রাপ্তি প্রদানে আসবে, মনে রাখবা, ঠিক আছে। প্রারম্ভিক থেকে যদি হাতে নগদ বা ব্যাংক জমা থাকে সেগুলো আমরা কি করব, লিখব, বুঝতে পারছো? প্রাপ্তি প্রদানে তার মানে যে মূলধন ও জাতীয় মূলধন এবং মুনাফা জাতীয় সমস্ত জিনিস আসবে হচ্ছে প্রাপ্তি প্রদানে, ঠিক আছে। আর শুধুমাত্র মুনাফা জাতীয়গুলো যাবে আয় ব্যয়ে, আর আর্থিক অবস্থাতে যাবে হচ্ছে সম্পদ ও দায়, পাশাপাশি পারিবারিক তহবিল। আর পারিবারিক তহবিল তৈরি করার সময় প্রারম্ভিক সম্পদ ও দায় এগুলো নিতে হবে, ঠিক আছে। পারিবারিক তহবিল করার সময় প্রারম্ভিক সম্পদ ও দায় নিতে হবে, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, অঙ্কে চলে যাই। হ্যাঁ, দেখো অঙ্ক তোমরা কিভাবে করতে পারো। এভাবে ছক কাটবে, ছক অবশ্যই পেন্সিল দিয়ে কাটবে, ঠিক আছে। এই যেভাবে কাটবে, এভাবে ছক কাটতে হবে, হ্যাঁ পেন্সিল দিয়ে কাটবে। তো আমরা একটা অঙ্কে চলে যাই। দেখো এই যে উদাহরণ 1, 204 পৃষ্ঠার উদাহরণ 1, এই অঙ্কটা আমরা এখন করব। একটু সবাই খেয়াল করো, ঠিক আছে। দেখো, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিসেস রুবিনা নিজের বেতন ও স্বামীর ব্যবসায়ের আয় দিয়ে পরিবার পরিচালনা করেন। 2017 সালে তার পরিবারের আয় ব্যয়ের তথ্যাদি নিম্নরূপ। এই দেখো এখানে আছে মাসে বেতন প্রাপ্তি এত টাকা, বাড়ি ভাড়া বাবদ প্রদান করে মাসে এত টাকা, হ্যাঁ খাদ্য সামগ্রী বাবদ ব্যয়, হ্যাঁ ওষুধ ডাক্তারি ফি, এই যে জিনিসগুলো আছে। আবার এইখানে কিছু তথ্য আছে, দেখো 1 তারিখ অর্থাৎ প্রারম্ভিক, ওই যে তোমাদের একটু আগে বলেছিলাম যে প্রারম্ভিক সম্পদ দায় থাকতে পারে, ঠিক আছে। অর্থাৎ এখানে দেখো কিছু প্রারম্ভিক সম্পদ এবং সম্পদ দায় দেওয়া থাকতে পারে এখানে, ঠিক আছে। তো এখানে কি করতে বলছে দেখো, প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী। প্রথমে আমরা প্রাপ্তি প্রদান হিসাব করব, ঠিক আছে। দেখো প্রাপ্তি প্রদান হিসাব করার জন্য এইভাবে তোমরা ছক কাটবে, ঠিক আছে। এটা হচ্ছে ডেবিট পাশ লিখতে পারো, এটাকে
ক্রেডিট পাশ লিখতে পারো, ঠিক আছে। এই পাশটা হচ্ছে প্রাপ্তি, টাকা প্রদান, টাকা। এভাবে আমরা একটা ছক কাটতে পারি। হ্যাঁ, তো এখানে লিখবা হচ্ছে যার প্রতি মানে যে ওই পরিবারের কর্তা তার বা যে পরিচালনা করে তার নামটা লিখতে পারো, মিসেস রুবিনা পরিবার, মিসেস রুবিনার পরিবারের প্রাপ্তিপ্রদান হিসাব, প্রাপ্তি প্রদান হিসাব। তারিখটা লিখতে পারো, হ্যাঁ, 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। 2017 সালের 31 ডিসেম্বর 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য, সমাপ্ত বছরের জন্য, ঠিক আছে। এভাবে লিখতে পারো, এটা ডেবিট পাস, এটা হচ্ছে ক্রেডিট পাস। তো অঙ্ক খুবই সহজ, একটু মনোযোগ দাও। আমরা এই 1 তারিখ থেকে প্রাপ্তি প্রদানে শুধুমাত্র 2টা আইটেম আসবে, হাতে নগদ এবং ব্যাংক জমা যদি থাকে, ঠিক আছে। তো এই অঙ্কে আমরা দেখতে পারতেছি প্রারম্ভিক নগদ তহবিল আছে। তো এটা আমরা প্রথমে লিখে ফেলি, নগদ তহবিল, নগদ তহবিল, নগদ তহবিল আছে হচ্ছে 1/1/17 কত টাকা, 22,000 টাকা, 22,000 টাকা, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে চলে যাব, ঠিক আছে। এখানে ব্যাংক জমাটা নাই, নিব না। তো দেখো মাসে বেতন প্রাপ্তি 35,000 টাকা। তো বেতন, একটি পরিবারের বেতনটা তার জন্য কি আয়, কি তার জন্য আয়, ঠিক আছে। তো আমরা লিখি বেতন প্রাপ্তি, বেতন প্রাপ্তি, বেতন প্রাপ্তি, বেতন প্রাপ্তি। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা, যদি সেটা মাসে থাকে, একটা মনে রাখবা, এই অঙ্কটা হচ্ছে বাৎসরিক, এই অঙ্কটা কি বাৎসরিক, ঠিক আছে। তো এটা যেহেতু মাসে দেয়া আছে, হ্যাঁ, তো মাসে যেহেতু দেওয়া আছে আমরা 12 দিয়ে গুণ করে দিব, ঠিক আছে। 35,000 গুণন 12, 35,000 গুণন 12 হয় কত, 4,20,000 টাকা, 4,20,000 টাকা, ঠিক আছে, 4,20,000 টাকা। এরপর আছে বাড়ি ভাড়া, হ্যাঁ, বাড়ি ভাড়া আছে। তারপরে দেখো অনেকগুলো আইটেম আছে, খাদ্য সামগ্রী আছে, ঔষধ আছে, হ্যাঁ, ঔষধ আছে, ঠিক আছে। তো আমরা এক মধ্যে লিখি বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়া যেহেতু ব্যয়, আমরা প্রদানের দিকে লিখব, হ্যাঁ, বাড়ি ভাড়া যেহেতু ব্যয়, আমরা কোন দিকে লিখব, প্রদানের দিকে লিখব। বাড়ি ভাড়া, এই দেখো বাড়ি ভাড়াও কিন্তু মাসে দেয়া আছে, তার মানে 12 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ। 18,000 গুণন 12 কত হয়, 2,16,000 টাকা, 2,16,000 টাকা, ঠিক আছে। খাদ্য সামগ্রী বাবদ, খাদ্য সামগ্রী বাবদ 1,20,000 টাকা, 1,20,000 টাকা। ঔষধ ও ডাক্তারের ফি 25,000 টাকা, ঔষধ ও ডাক্তারের ফি কত, 25,000 টাকা, 25,000 টাকা। কাপড় চোপড় ক্রয়, তার আগে দেখো একটা কথা আছে, ব্যবসায় হতে মুনাফা, এটা কিন্তু আয়, তাই না, এটা আয় দিকে আমরা লিখব, হ্যাঁ, ব্যবসায় হতে মুনাফা, ব্যবসায় হতে মুনাফা, ব্যবসায় হতে মুনাফা কত,
4,80,000 টাকা, 4,80,000 টাকা, 4,80,000 টাকা। ঠিক আছে, এটা হতে ব্যবসায় হতে মুনাফা 4,80,000 টাকা। এরপর আসি আমরা, দেখো আছে হচ্ছে কাপড় চোপড় ক্রয়। আমরা লিখি কাপড় চোপড় ক্রয়। কাপড় চোপড় ক্রয় আছে হচ্ছে 32,000 টাকা, 32,000 টাকা। কাপড় চোপড় ক্রয় আছে হচ্ছে 32,000 টাকা। তারপরে লেখাপড়া খরচ আছে 95,000 টাকা। লেখাপড়া খরচ আছে কত? 95,000 টাকা। 95,000 টাকা লেখাপড়ার খরচ হচ্ছে 95,000 টাকা। ডাইনিং টেবিল ক্রয় 42,000 টাকা। ডাইনিং টেবিল ক্রয় 42,000 টাকা। 42, ডাইনিং টেবিল ক্রয় হচ্ছে কি 42,000 টাকা। হ্যাঁ, ডাইনিং টেবিল ক্রয় 42,000 টাকা। ঠিক আছে, তো দেখো তারপরে কি আসতে পারে। তোমার এরপরে আছে হচ্ছে আয়কর প্রদান। আয়কর প্রদান আছে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। কম্পিউটার ও প্রিন্টার ক্রয় কম্পিউটার ও প্রিন্টার ক্রয় 76,000 টাকা। 76,000 টাকা। তারপরে আছে হচ্ছে গ্যাস পানি ও বিদ্যুৎ। গ্যাস পানি বিদ্যুৎ আছে কত বিল? গ্যাস পানি বিদ্যুৎ বিল আছে হচ্ছে 38,500 টাকা। 38,500 টাকা। তারপরে ডিপিএস জমা আছে 60,000 টাকা। 60,000 টাকা। ঠিক আছে, এই যে আমি বসাইলাম সবগুলা কিন্তু বসানো শেষ, তাই না? হ্যাঁ, ডিপিএসের জমা সবগুলো কি হয়েছে বসানো শেষ আমার। দেখো সবগুলো বসানো শেষ। হ্যাঁ, প্রাপ্তির দিকে প্রাপ্তিগুলো বসিয়েছি, হ্যাঁ, প্রদানের দিকে প্রদানগুলা বসিয়েছি। দেখছো? তো এখন আমরা কি করব? সমান করে দাগ টানবো। হ্যাঁ, এটা প্লাস এটা সমান হবে, এই দুইটা দাগ কি হবে? সমান হবে। ঠিক আছে, তো দেখো এই পাশে আছে 22,000, 4,20,000, 4,80,000। এটি যোগ করা হয় হচ্ছে 9,22,000 টাকা। 9,22,000 টাকা। ঠিক আছে, ক্লোজ করে দিবা। আর এদিকে আছে দেখো 2,16,000, 1,20,000, 25,000, 32,000, 95,000, 42,000। ঠিক আছে, তারপর হচ্ছে 16,000, 76,000, 38,500 এবং 60,000। ঠিক আছে, এটি যোগ করবা। ঠিক আছে, তো এই যোগফলে টাকাটা এই পাশে লিখবা। প্রাপ্তির পাশে যে যোগফলটা হবে সেটা প্রদান পাশেও লিখবা, 9,22,000 টাকা। এটাও ক্লোজ করে দিবা। দেওয়ার পর এই যে ফিগারগুলা আছে এই পর্যন্ত টোটাল টাকার যোগফলটা আমরা বিয়োগ করব। তো ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করে দেখা গেছে যে এই 9,22,000 টাকা থেকে এই সবগুলো বিয়োগ করলে হয় হচ্ছে 2,01,500 টাকা। 2,01,500 টাকা। 2,01,500 টাকা। এটাকে বলা হয় হাতে নগদ বা সমাপনী হাতে নগদ বলে। ঠিক আছে, হাতে নগদ বা সমাপনী হাতে নগদ। তো তুমি তারিখটা দিয়ে দিতে পারো 31/12/17। এইভাবে আমরা কি করতে পারি? একটি প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করতে পারি। বুঝতে পারছো? তো আরও এরপরে তোমার আয় ব্যয় বিবরণী করতে বলছে, আর্থিক অবস্থার বিবরণও করতে বলছে। আমরা
পরবর্তী ক্লাসে হ্যাঁ তোমাদেরকে আয় ব্যয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে আমি আলোচনা করব এবং খাতায় কলমে হাতে কলমে তোমাদের দেখিয়ে দেব। তো তোমরা বাসায় এই প্রাপ্তিবধান হিসাবটা করবে, বোঝার চেষ্টা করবে। পাশাপাশি তোমাদের বইয়ে যে অনুশীলনীর অঙ্কগুলো আছে, ঠিক আছে, যেমন এই যে 1 নম্বর উদাহরণে তোমার এই যে সমাপনী নগদ তহবিল তৈরি করতে বলছে, হ্যাঁ, সৃজনশীল 1-এ এটার খ নাম্বারে কিন্তু প্রাপ্তিপ্রদান, সমাপনী হাতের নগদ তহবিল মানেও কি প্রাপ্তিপ্রদান, ঠিক আছে। এই জিনিসটা তোমরা করবে, বাসায় প্র্যাকটিস করবে। আমি যেটা করাইলাম সেটাও করবে, পাশাপাশি পৃষ্ঠা 2211 পৃষ্ঠার সৃজনশীল 1-এর খ নাম্বার এটাও করার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি বাকি যে আয় ব্যয় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণী আমি করে বুঝিয়ে দেব, ঠিক আছে। সে পর্যন্ত তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, সাবধানে থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে, ঠিক আছে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।